একটা কথা প্রচলিত আছে, যে বড় চোর হয় সে সবাইকে ভাগ করে খায়, সবাইকে দিয়ে খায়, যাতে সে দেখাতে চায় যে আমি সাধু। কিন্তু সাধু দেখালে তো আর প্রকৃত সাধু হওয়া যায় না। বাইরেটা সাধু আর ভিতরেটা যদি চৌর্যবৃত্তি সাম্রাজ্য গড়ে তোলার মানসিকতা থাকে, তাহলে তাকে সাধু বলা যায় না। এইরকমই ঘটছে এই রাজ্যের শাসক দলের ক্ষেত্রে। কারণ আজকে একটা খবর বেরিয়েছে যে 48 ঘন্টার মধ্যে টর্নেডোর দুর্গতদের 1.20 লক্ষ টাকা দেবেন মমতা, ব্যবস্থা নিলে নিক কমিশন। একথা বলছেন তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। 48 ঘন্টার মধ্যে টর্নেডোর দুর্গতদের 1,20,000 টাকা দেবে মমতার সরকার। কার টাকা কে দেয়? কার টাকা কে দেয়? একটা জিনিস মনে রাখতে হবে যে এই রাজ্যের সমস্ত মানুষ ট্যাক্স দেয়, সেই টাকা সরকার বিভিন্ন খাতে খরচা করে। সুতরাং কেউ কারো পৈতৃক সম্পত্তি থেকে কোনো টাকা দেয় না। সুতরাং রেখা পাত্রের ক্ষেত্রে উঠেছিল যে কেন সে লক্ষ্মীর ভান্ডার নেয়, কেন কন্যাশ্রী সাইকেল নেয়, সে কেন বিজেপিতে দাঁড়াবে? কারণ এটা কারো পৈতৃক সম্পত্তি নয়, সরকারি সম্পত্তি, সবার অধিকার রয়েছে। তো এখন মনে হচ্ছে যে ভোট এসে গেছে, নির্বাচনের ঘন্টা বেজে গেছে, তাই স্বাভাবিক কারণে কোনো নেতা মন্ত্রীরা প্রকাশ্য এইভাবে দান ধ্যানের কথা বলতে পারেন না বা দান করতে পারেন না। যদি ইচ্ছা বা মানসিকতা থাকে তাহলে আধিকারিকরা, যারা আমলা রয়েছে, মানে আইএস আইপিএস যে এই যে আধিকারিক হয়, সে আধিকারিক আমলারা তারা চাইলে দুর্গতদের পাশে দাঁড়াতে পারেন, সহযোগিতা করতে পারেন, ডিএমরা সহযোগিতা করতে পারেন। কিন্তু কোনো নেতা মন্ত্রী ডাইরেক্ট ইনভলভ হতে পারে না। এটাই হচ্ছে বিশেষ নিয়ম। যদি কখনো ভোট ঘোষণা হয়ে যায়, তখন যদি কোনো দুর্গত এলাকায় বন্যা বা ত্রাণ যদি দিতে হয়, আধিকারিকরা দেন। কিন্তু আমাদের বুঝতে পারছি না পশ্চিমবঙ্গে এত দুর্নীতি হচ্ছে, আর এখন এই তৃণমূলের এই নেতার মনে হয়েছে যে তিনি দান ধ্যান করবেন, মানে তিনি এতই তার দয়া জাগরিত হয়েছে, তাই তার মনে হয়েছে যে 1,20,000 টাকা তিনি দেবেন। 1,20,000 টাকা। তিনি তো এমপি রয়েছেন দীর্ঘদিন ধরে, তিনি নিজের বেতন থেকে দিন। তার তো প্রচুর সম্পত্তি শুনেছি, কিছু কিছু নাকি ইডিও নাকি বাজেয়াপ্ত করেছে শুনেছি। প্রচুর সম্পত্তির মালিক, প্রচুর তার নাকি সম্পত্তি, টাকা পয়সা অনেক কিছু রয়েছে। তিনি এতদিন ধরে এমপি রয়েছে, নিজের তো রোজগার রয়েছে, সে এমপি টাকা থেকে দিক। তিনি চাইলে তিনি যে বেতনটা পান তার থেকে তো অনেক দুর্গতদের পাশে দাঁড়াতে পারেন। আসলে দর্শক, তেলা মাথায় তেল দেওয়া বলে না, টাকাটা নিজের থেকে দেবেন না, টাকাটা সরকারের থেকে দেবেন। আর সব থেকে বড় কথা, এই ব্যক্তিটি কে? অভিষেক বন্দ্যোপাধ্যায় কে? এই রাজ্যের কে? কোনো মন্ত্রী? কোনো মন্ত্রী? কেউ নয়। তিনি একজন সাংসদ। একবার মনে পড়েছে, একবার আর বাংলার একজন সাংবাদিক প্রশ্ন করেছিল যে আপনি কেন ওই যারা আন্দোলন করছে সেই ছেলেদের মেয়েদের চাকরি দিলেন না? তখন এই ভদ্রলোকই বলেছিল, আমি চাকরি দেওয়ার কে? তো আজকে এই ভদ্রলোক কি করে ঘোষণা করছেন যে তিনি 1,20,000 টাকা দেবেন টর্নেডো দুর্গতদের? ব্যবস্থা নিক, যদি নির্বাচন কমিশন চায় ব্যবস্থা নিক, তবু দেবে। এত দয়া কোথা থেকে আসে? এটাই প্রশ্ন উঠছে যে কেন ভোটের সময় সবাই দয়া করতে চায়, অন্য সময় কোথায় যায়? যখন এই যে ছেলে মেয়েগুলো লড়াই করছে, যারা পাস করার পরেও, টেট পাস করার পর চাকরি পাচ্ছে না, গিয়ে দিক, তাদেরকে ভোটের সময় গিয়ে চাকরিটা দিক। নির্বাচন কমিশন অনুমতি দিক বা না দিক, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার জলপাইগুড়িতে ঝড়ে দুর্গতদের 1,20,000 টাকা করে দেবে। 48 ঘন্টার মধ্যেই ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে, এমনই ঘোষণা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই জায়গাটাই প্রশ্ন যে উনি তৃণমূলের সাধারণ সম্পাদক, এই রাজ্য সরকারের কেউ নয়। উনি রাজ্য সরকারের না মন্ত্রী, না রাজ্য সরকারের কোনো আমলা। উনার অধিকার কোথায় এই ঘোষণা করার? কে অধিকার দিয়েছে? মানে ভোট পাওয়ার জন্য যা ইচ্ছা খুশি প্রচার করা যায়। জানি না নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নেবে কিনা। গত বুধবার ঝড়ে দুর্গতদের ক্ষতিপূরণ নিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে নাকি এই দেখা করেছিলেন তিনি, এবং শুক্রবার ময়নাগুড়ির বার্নিসে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে তিনি দেখা করেন, এবং তিনি এই সেনাপতি জানান যে যদি কমিশন চায় সরকারের বিরুদ্ধে পদক্ষেপ করতে পারে, কিন্তু আর্থিক সাহায্য তিনি করবেন। আমাদের সরকার এর বিরুদ্ধে কেস করতে চাইলে করতেই পারেন, কিন্তু আমরা অর্থ সাহায্য করব। মানে এখন মনে হচ্ছে ভোট এসে গেছে, তাই দুর্গতদের তিনি তার সরকার সাহায্য করবেই, মানে একদম প্রতিজ্ঞাবদ্ধ। নিজের বেতন থেকে দেবেন না, নিজেদের পার্টির সম্পত্তি, তৃণমূলের প্রচুর পার্টির সম্পত্তি। এই রাজ্যে তৃণমূল সব থেকে বেশি একটা রাজ্যে রয়েছে, কিন্তু সে প্রচুর টাকা এই চাঁদা পেয়েছে। এই যেটা
কেলেঙ্কারিটা চলছে, যেটা নিয়ে সুপ্রিম কোর্টে বলেছে। তো স্বাভাবিক কারণে তাদের পার্টি থেকে ফান্ড দিক, পার্টি থেকে চাঁদা দিক, নাহলে তার নিজের বেতন থেকে দিক। ইলেকশন কমিশন যখন ভোট ঘোষণা হয়ে যায় তখন এইভাবে ঘোষণা করা যায় না যে আমি আর্থিক সাহায্য দেব, কারণ ভোটটা দরকার। এগুলো সবাই মানুষ বোঝে। আর যে দান করবে সে চুপি চুপি করবে। এত খোলামেলা করে ঢাকঢোল পিটিয়ে যে দান করে সে দান দাতা নয়, দাতা কর্ণ নয়। সে যোগী যতই ভান করুক, যোগী নয়। যাই হোক, তিনি বলতে চেয়েছেন যে বিজেপি শাসিত অন্য রাজ্যে কখনো কখনো দান এইভাবে দান করার সুযোগ দেয়, তো এই রাজ্যে দেওয়া হোক। ঘূর্ণিঝড়ে 12 দিন পরে এখনো বিপর্যস্ত দুর্গতদের অনেকেই খোলা আকাশের নিচে ত্রিপল টাঙিয়ে বাস করছেন। তাই তাদেরকে প্রশাসনিকভাবে ত্রাণ শিবির, যদি অনেকে ত্রাণ শিবিরে থাকার মতো পরিবেশ নেই, তাই থাকতেও চাইছেন না, তাই তাদেরকে চাইছেন যে ওই টাকাটা দিয়ে যাতে তাদের কিছুটা ব্যবস্থা করা যায়। যাই হোক, জলপাইগুড়ির ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছিলেন একটা তৃণমূলের 10 জনের একটা প্রতিনিধি দল। সেখানে কমিশনের দ্বারস্থ হয়ে হেনস্থার নাকি শিকার হয়েছেন। তো এই 10 জনের দলে ছিলেন যারা যারা ডেরেক ওব্রায়ান, দোলা সেন, শান্তনু সেন, সাগরিকা ঘোষ। তৃণমূলের পক্ষ থেকে 10 জন ছিলেন। আর তাদের যেটা আবেদন যে ময়নাগুড়িতে টর্নেডো যারা ক্ষতিগ্রস্ত হয়েছিল তাদেরকে রাজ্য প্রশাসন সাহায্য করতে পারেন, এইরকম একটা অনুমতি দেওয়া হোক। নির্বাচন কমিশন দিয়ে দেবে অনুমতি। ভোট ঘোষণা হয়ে গেছে, রাজ্য সরকার চাইছে রাজ্যের তরফ থেকে অনুদান করা হোক, আর নির্বাচন কমিশন পারমিশন দিয়ে দেবে? নির্বাচন কমিশন পারমিশন দেবে কেন? তা আমলারা দেবে, আমলারা নিজেরা তাদের ব্যবস্থা করবে। এখন ক্রেডিট নিতে হবে, ক্রেডিট। দানের থেকে বেশি ক্রেডিট নিতে হবে। মানে দানটা লক্ষ্য নয়, আর লক্ষ্য হচ্ছে ভোট। ভোটটা নিতে হবে, দেখাতে হবে। দেখেছো তৃণমূল কত অ্যাক্টিভ, কত ভালো সরকার চালাচ্ছে। হ্যাঁ, যাই হোক, আপাতত এটা নিয়ে যারা কমিশনের তরফে বলা হচ্ছে যে যদি দরকার হয় যে দান, এই ত্রাণ দেওয়ার, তো আমলারা দেবেন। এই নিয়ে আলাদা করে নেতা মন্ত্রীদের এত ঢাকঢোল পেটানোর কোনো দরকার নেই। যাক, আপনারা কি বলবেন যে ভোট এলেই এই রাজ্য সরকারের দান ধ্যান করার একটু মানসিকতা জেগে ওঠে, মানে ভোট এলেই সাধু সাধু একটা ভাব জেগে ওঠে? আপনাদের যদি এই বিষয়ে কোনো মন্তব্য থাকে কমেন্ট করুন। আর আপনি যদি এখনো পর্যন্ত এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন, আমার বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে।